Welcome to Shidhar Education, dear student and aspirant. Shidhar Education এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দীপু স্যার তোমাদের যে WBPSCর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে তার প্রথম যে এটা আছে আজকের যে ক্লাস সেটি তোমাদের সামনে উপস্থাপিত করছি। তো দেখো তোমাদের এই যে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন সময়ে যে বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করে থাকে তার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমাদের যে বিভিন্ন ধরনের এক্সাম আছে যেগুলো WBPSC এবং আদার্স যারা বোর্ড আছে যারা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকেন, তো এই পরীক্ষাগুলো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের যে প্রথম 30টি কোয়েশ্চেন আমরা আলোচনা করি এবং এগুলো পরপর তোমাদের সামনে আসতে থাকবে। প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে যে চীন সাগরে প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, চীন সাগরের যে ঘূর্ণিঝড় সেটি কি নামে পরিচিত? চীন সাগরের যে ঘূর্ণিঝড় আছে সেটি কি নামে পরিচিত? অপশন এ বলছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন, বি বলছে টর্নেডো, সি হারিকেন এবং ডি হচ্ছে টাইফুন। চীন সাগরে বা দক্ষিণ চীন সাগরের যে সাইক্লোন আমরা দেখতে পাই বা যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমরা দেখতে পাই সেটি হচ্ছে টাইফুন নামে কিন্তু পরিচিত। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে অপশন ডি এটি অ্যান্সার হবে, টাইফুন। এছাড়াও যে হ্যারিকেন আমরা দেখতে পাচ্ছি, হ্যারিকেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই অংশটায় আমরা হ্যারিকেন দেখতে পাই, যেটা উত্তর এবং দক্ষিণ আমেরিকা ঠিক মাঝের অংশ যেখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে সেই অংশে আমরা হ্যারিকেন দেখতে পাই। এছাড়া ভারতবর্ষের যে অংশটা আছে সেখানে আমরা যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন নামে এটা দেখি। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দেখা যায়, এটাও একটি খুব বিধ্বংসী ঝড় আমরা সেটা দেখতে পাই। তাহলে একের আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে, অরণ্যের অধিকার। এই অরণ্যের অধিকার কে লিখেছেন? অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বি বলছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সি হচ্ছে মহাশ্বেতা দেবী এবং ডি হচ্ছে মৈত্রী দেবী। তো অ্যান্সার কি হবে? অরণ্যের অধিকার লিখেছেন অপশন সি হবে মহাশ্বেতা দেবী, যিনি কিন্তু এই অরণ্যের অধিকার লিখেছিলেন। তো তিনি মহাশ্বেতা দেবী খুব রিসেন্টলি আমাদের উনি ছেড়ে চলে গেছেন। তো এই মহাশ্বেতা দেবী উনি সাধারণত আমরা দেখি যারা পিছিয়ে পড়া শ্রেণী, মানে এই যে জলে জঙ্গলে যারা থাকেন আর কি, মানে ওই আদিবাসী সমাজ, এদের নিয়ে কিন্তু তিনি তার লেখায় তাদের যে অধিকার তিনি ফুটিয়ে তুলতেন আমরা দেখতে পাই। আর মহাশ্বেতা দেবী যিনি অরণ্যের অধিকার লিখেছিলেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এটা আমরা কোয়েশ্চেন পাই, বা তার যে বিষয়বস্তুটা লেখার কি ছিল সেটাও আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে। পরের কোয়েশ্চেন আমরা দেখি, নিচের কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে যায়? আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে এই ইমিউনিটি সিস্টেম কোন রোগ হলে সেটা ধ্বংস হয়? ডায়াবেটিস বলছে, বি বলছে এইডস, সি বলছে কালাজ্বর, ডি বলছে ডায়রিয়া। দেখো আমরা জানি যে এইডস হলে, এইডস যেটা HIV ভাইরাসের দ্বারা হয়ে থাকে, তো এই এইডস মাধ্যমে আমরা যেটা দেখতে পাই মানব শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, ডোলড্রামস। ডোলড্রামস কোনটাকে বলা হচ্ছে? ডোলড্রামস হচ্ছে নিরক্ষীয় যে রেখা আছে, যে নিরক্ষরেখা বা ইকুয়েটর আছে, মানে ইকুয়েটরের বা নিরক্ষরেখার উভয় দিকে যদি আমরা 5 ডিগ্রি যাই তো এই অংশটাকে নিরক্ষীয় শান্ত বলা হয়, বা তো এই অংশটাই ডোলড্রাম নামে কিন্তু পরিচিত। তাহলে অপশান এ হবে শান্ত জলবায়ু অঞ্চল। 4-এর আমাদের অ্যান্সার হচ্ছে শান্ত জলবায়ু অঞ্চল, অপশান এ। 5-এর দেখো, বিশ্বের কোন অঞ্চল সাইট্রাস ফল উৎপাদনের জন্য বিখ্যাত, বা কোন অংশটাকে পার্টিকুলারলি টক ফলের ঝুড়ি বলা হয়? টক ফলের ঝুড়ি কোন অংশটাকে বলা হয়? আমরা ম্যাপে দেখতে পাচ্ছ ভূমধ্যসাগরীয় যে অঞ্চল আছে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলকেই পৃথিবীর টক ফলের ঝুড়ি বা সাইট্রাস ফলের জন্য সেটা কিন্তু বিখ্যাত। এই ভূমধ্যসাগরের চারপাশের দেশগুলো তোমরা দেখতে পাচ্ছ। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, স্টেপ যে জলবায়ু, এই স্টেপ জলবায়ুতে কোন ধরনের প্রাকৃতিক গাছপালা দেখা যায়? স্টেপ জলবায়ুতে অপশন এ বলছে চিরসবুজ বন। চিরসবুজ আমরা সাধারণত দেখতে পাই যে যেখানে 200 সেন্টিমিটার
যেখানে 200 সেন্টিমিটার ওপরে বৃষ্টিপাত হয় সেই অংশে কিন্তু চিরসবুজ দেখা যায়। পর্ণমোচী যেটা আমরা সাধারণত আমাদের এখানে দেখতে পাই, সাধারণত 100 থেকে বা তার নিচে থেকে হতে পারে 200 সেন্টিমিটারের মধ্যে যে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় সেটাকে আমরা পর্ণমোচী বলছি। আর দীর্ঘ তৃণভূমি, এই যে তৃণভূমি বা দীর্ঘ তৃণভূমি বা গ্রাসল্যান্ড যেটাকে আমরা বলি, সেটা দেখা যায় কিন্তু এই স্টেপ টাইপ জলভূমিতে। আর শঙ্কুযুক্ত বন যেটা আমরা দেখতে পাই, শঙ্কুযুক্ত, সেটা সাধারণত যে শঙ্কু পাতা হয় ওই পাইন ফরেস্টের, সেখানে কিন্তু দেখা যায় যাতে বরফ না জমে যায়। তাহলে অপশন এক্ষেত্রে আমাদের সি হচ্ছে দীর্ঘ তৃণভূমি বা গ্রাসল্যান্ড, লং গ্রাসল্যান্ড কিন্তু স্টেপ অঞ্চলে দেখা যায়। নেক্সট দেখো মরীচিকা। মরীচিকা কিসের উদাহরণ? মরীচিকা আমরা সাধারণত দেখি যে মরুভূমি অঞ্চলে অনেক দূরের জিনিসকে ঠিক কাছে মনে হয় এই বিশেষ একটা আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার জন্য বা বিশেষ একটা প্রাকৃতিক এর জন্য, প্রাকৃতিক একটা ফেনোমেনার জন্য। তো এটা কিসের জন্য হয়? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল যে রিফ্লেকশন আলোর, তার জন্য আমরা এই এতে মরীচিকা দেখে থাকি। বিশেষ করে গ্রীষ্মের বা প্রচণ্ড তাপদাহে এটা আমরা উপলব্ধি করি বা দেখতে পাই। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, সৌরশক্তির কারণ। সৌরশক্তি যে মানে সূর্যের যে এনার্জি বা সূর্যের যে এটা আসে, যে শক্তিটা আসে, সেটা কিসের মাধ্যমে আসে? রাসায়নিক বিক্রিয়া, এটাকে দহন বিক্রিয়া বলছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলছে। যে সৌরশক্তির যে কারণ, সৌরশক্তির কারণ আমরা জানি যে সৌরশক্তিতে সাধারণত দুটো মেন পদার্থ থাকে, দুটো মেন জিনিস থাকে। একটি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এই যে এগুলো থাকছে, যে কেমিক্যালগুলো থাকছে, সেটা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়, ফিউশন বা এটাকে আমরা বাংলায় বলি সংযোজন প্রক্রিয়া, এই সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কি করছে বা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সৌর শক্তি সেটা কিন্তু তৈরি করছে। তাহলে অপশন ডি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এর ইংরেজিটা আমরা যদি দেখি, এটাকে ফিউশন বলা হচ্ছে, ফিউশন বা সংযোজন বাংলায় বলছে। তো এই প্রক্রিয়া কিন্তু সৌরের যে শক্তি তার উৎপত্তি আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, বৃষ্টিচ্ছায়া অঞ্চল বা রেন শ্যাডো। রেন শ্যাডো অঞ্চল কোথায় পাওয়া যায়? পাহাড়ের চূড়াতে। পাহাড়ের চূড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। পাহাড়ের চূড়াতে হবে না, পাদদেশে, পাহাড়ের পাদদেশ, দুই দিকেরই পাদদেশ আছে, পার্টিকুলারলি বলছে না কোন পাদদেশ, সুতরাং এটা আমরা বলতে পারি না। বায়ুমুখী ঢাল। বায়ুমুখী ঢাল হচ্ছে যে অংশটায় এসে বায়ুর আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। অনুবাদ ঢাল বা পাহাড়ের ঠিক অপোজিটে, তো এই লিওয়ার্ড ডাইরেকশানে এই অংশে কিন্তু সাধারণত বৃষ্টিচ্ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে পাহাড়ের অনুবাদ ঢালটি। তাহলে আমাদের কি আনসার হবে? সেটা হচ্ছে অপশান ডি। পরের কোয়েশ্চেন দেখো কি আছে। পরের কোয়েশ্চেন বলছে মাটির রং যা ব্যাসাল্ট দ্বারা গঠিত। ব্যাসাল্টের কালার তোমরা দেখতে পাচ্ছ, ব্যাসাল্টের যখন ওই চূর্ণ বিচূর্ণ হয়ে যে মাটি তৈরি হবে তার কালারটা সাধারণত কালোই তৈরি হবে। তাহলে অপশান ডি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস। তেজস্ক্রিয় বিরল গ্যাস, এটা রেডিও অ্যাক্টিভ একটি গ্যাস বলেছে, কিন্তু আবার বিরল গ্যাস। তো যে পিরিয়ডিক টেবিল আছে সেই অনুযায়ী একদম যে 18 নম্বর গ্রুপে আমরা দেখতে পাই রেডন বলে একটি গ্যাস আছে, রেডন। তো এই রেডন যে বিরল গ্যাসটি আছে এটা কিন্তু তেজস্ক্রিয়। তাহলে অপশান ডি এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন, কোষের মস্তিষ্ক নামে পরিচিত কোনটি? কোষের মস্তিষ্ক নামে পরিচিত হচ্ছে কোষের নিউক্লিয়াস। কোষের যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু কোষের মস্তিষ্ক নামে পরিচিত। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি কোষের শক্তিঘর কিন্তু বলা হয়। তাহলে অপশান এ হচ্ছে। 13 কোয়েশ্চেন কি আছে দেখো, শ্রবণযোগ্য শব্দের ফ্রিকোয়েন্সি কত? শ্রবণযোগ্য মানে এক্ষেত্রে মানুষের শ্রবণযোগ্য, আমরা যেটা শুনতে পাই সেটা কিন্তু 20 থেকে 20,000 যে হার্টসের মধ্যে যে এটা ফ্রিকোয়েন্সি থাকে শব্দের বা কম্পাঙ্ক থাকে, সেই শব্দটাই কিন্তু মানুষ শুনতে পায়। তার নিচে যদি হয়ে থাকে তাহলে এটাকে ইনফ্রাসাউন্ড বলা হয়, সাধারণত হাতি বা শিম্পাঞ্জি এরা শুনতে পায়। আবার ঠিক এর ওপরে হলে এটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলে থাকি। আল্ট্রাসাউন্ডের একদম শেষের অনেকটা ওপরে ব্যাট আছে, তারপরে ওই যেটাকে আমরা ডলফিন বলি, এরা কিন্তু শুনতে পায়। তবে তার মধ্যে বেড়াল এবং কুকুর তারা কিছুটা কিন্তু ইনফ্রারেড এবং প্লাস আল্ট্রাসাউন্ড, সেটাও কিন্তু ইনফ্রাসাউন্ড এবং আলট্রাসাউন্ড তারা শুনতে পায় কিছুটা আল্ট্রাসাউন্ডের। এবং মানুষ যেটা শুনতে পায় সেটা 20 থেকে 20 হার্টসের মধ্যে। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো কি আছে, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল?
কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল? স্পঞ্জ, হাইডার, কেঁচো এবং শামুক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যাদের রক্ত লাল, মানুষ আছে, মাছ আছে, এদের রক্ত লাল আমরা দেখতে পাচ্ছি। কিছু জনের ইওলা আছে, যেমন এই ছারপোকা টারপোকা। কিছু আবার গ্রিন আছে, সেখানে আমরা দেখতে পাই যে কেঁচো আছে, ক্রিমি টাইপ, এদের গ্রিন আছে। আচ্ছা, তারপরে দেখো কিছু ব্লু আছে, কিছু পার্পেল টাইপ রক্ত আছে। তাহলে এখানে কি বলছে যে কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বলেছে এক্ষেত্রে? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল? কেঁচো হবে এখানে, এটা ভুল আছে, এই জায়গাটা একটু ভুল আছে। কেঁচোর রক্ত লাল আমরা দেখতে পাই, কেঁচোর রক্ত কিন্তু লাল। পরেরটা, নিচের কোনটি মূল নয়? কোনটি মূল নয় আমাদের জানতে চেয়েছে। অপশান এ বলছে মূলা, আলু, বি বলছে আলু, সি গাজর এবং ডি বলছে বিট। তো মূল নয় কোনটি? মূল হচ্ছে আলু, আলু কিন্তু কাণ্ড, এটা বাকিগুলো কিন্তু সবই মূল। তাহলে অপশান বি অ্যান্সার হবে 15টা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাহ্ম সমাজ আমরা জানি প্রথমে এটা ব্রাহ্ম সভা তৈরি হয় 1828, এটাকে আমরা বলছি ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সভা বলছি 1828 খ্রিস্টাব্দে, কিন্তু পরবর্তী সময় ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায় এটা কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট দেখো 17 নম্বর কোয়েশ্চেন আমাদের কি আছে, কলকাতায় হিন্দু কলেজ কবে স্থাপিত হয়েছিল? কলকাতায় হিন্দু কলেজ কবে স্থাপিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়। পরবর্তী সময়ে 1855 সালে এর নাম হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল, প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। এবং এর পরে 2010 সালে এটা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পরিণত হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে। আর প্রেসিডেন্সি কলেজ যদি দেখি পিসি, তাহলে সেটা হয়েছিল 1855 সালে। আর 1817 সালে যার প্রথম নাম আমরা দেখতে পাই হিন্দু কলেজ। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র যেটা জেমস অগাস্টার হিকিস বা জেমস অগাস্টার যে হিকি আছে তার বেঙ্গল গ্যাজেট হচ্ছে আমাদের ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা, যেটা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আমাদের বাংলা থেকেই, জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট। 19 কোয়েশ্চেন, স্বামী বিবেকানন্দ কোন বছর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ যদি ইতিহাসটা দেখি, ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসে। তার জন্ম আমরা জানি 1863 12ই জানুয়ারি, যেটা আমরা যুব দিবস হিসেবে পালন করি। তারপরে রামকৃষ্ণদেবের সাথে তার যে প্রথম সাক্ষাৎ সেটা 1881 খ্রিস্টাব্দে, এবং তারপরের যে সালটি আছে 1886। এই 1886টি খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে রামকৃষ্ণদেব মারা যাচ্ছেন, ওনার গুরু, এবং তারই সাথে বরানগর রামকৃষ্ণ মঠ তৈরি হচ্ছে 1886। তারপরে দেখো 1893 খ্রিস্টাব্দে তিনি শিকাগোর যে ধর্ম সম্মেলন সেখানে যোগ দিতে যাচ্ছেন, এখান থেকে ফিরছেন হচ্ছে 1897 খ্রিস্টাব্দে, প্রথম কলম্বোতে আসছেন। তো 1897টা খুব ইম্পর্টেন্ট, তিনি ফিরে এসে রামকৃষ্ণ মঠ এবং মিশন তৈরি করছেন, অপশান ডি হবে। এবং এরপরে আমরা জানি 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, তার যে 4 জুলাই তিনি পরলোক গমন করছেন। তো খুব ইম্পর্টেন্ট সালগুলো, 1863 12ই জানুয়ারি ওনার জন্ম, 81তে রামকৃষ্ণ দেবের সাথে তার প্রথম সাক্ষাৎ, 86তে রামকৃষ্ণদেব মারা যাচ্ছেন এবং এরপর বরানগর মঠ বা মিশন বা মনাস্ট্রি সেটা তৈরি করছেন। 1893 উনি যাচ্ছেন শিকাগোয় ধর্ম সম্মেলনে, 1897 ফিরে আসছেন এবং রামকৃষ্ণ মঠ স্থাপন করছেন, এবং 1902 সালের 4 জুলাই উনি কিন্তু পরলোক গমন করছেন। 19-এর তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। পরের কোয়েশ্চেন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওই 1765 থেকে 1772 পর্যন্ত বাংলায় কিন্তু গভর্নর ছিলেন, গভর্নর অফ বেঙ্গল বলে আমরা দেখতে পাই যে এই সময় বাংলার যিনি রাজনৈতিক যিনি ছিলেন, পদাধিকারী ছিলেন, তাকে গভর্নর বলা হতো। এরপরে 1773 খ্রিস্টাব্দে যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, 1776 যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, এই বছরই ওয়ারেন হেস্টিংকে যে পদটা ছিল রাজনৈতিক পদটা, গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হচ্ছে।
গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং যার প্রথম পদাধিকার আমরা দেখতে পাই ওয়ারেন হেস্টিংকে। তাহলে অপশন বি অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আরণ্যক। আরণ্যক উপন্যাসটি কার লেখা? আমাদের বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে আরণ্যক উপন্যাস কার? বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা। নেক্সট দেখো, স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল বা পার্মানেন্ট সেটেলমেন্ট? এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা স্থায়ী বন্দোবস্ত শুরু করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস শুরু করেছিলেন। লর্ড কর্নওয়ালিস শুরু করেছেন এই স্থায়ী বন্দোবস্ত কত সালে? 1793 খ্রিস্টাব্দে। আর এই 1798 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি কে শুরু করেছিলেন? লর্ড ওয়েলেসলি। আর প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি যারা গ্রহণ করেছিলেন তারা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কিসের সাথে সম্পর্কিত? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। সাধারণত ইউট্রোফিকেশন আমরা দেখি যে জল দূষণ, এবং যার ফলে কিন্তু জলজ যারা প্রাণী আছে তারা মারা যায়। তাহলে অপশন বি অ্যান্সার হবে, জল দূষণ হচ্ছে ইউট্রোফিকেশনের সাথে যুক্ত। পরের কোয়েশ্চেন দেখো, তাসমেনিয়া। তাসমেনিয়া অস্ট্রেলিয়া থেকে পৃথক হয়েছে কিসের, কোন চ্যানেল বা স্ট্রেটের দ্বারা? তাসমেনিয়া থেকে, এই যে এটা দেখতে পাচ্ছ তাসমেনিয়া, এই তাসমেনিয়া, আর এটা হচ্ছে মেনল্যান্ড অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ারই পার্ট। তো এই অংশটা কোথা থেকে পৃথক হয়েছে? মাঝখান দিয়ে যেটা বয়ে গেছে সেটাকে আমরা বলছি, বা মাঝখানে যেটি রয়েছে সেটা হচ্ছে বাস চ্যানেল। বাস চ্যানেল হচ্ছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার ঠিক মাঝখানে আছে বাস চ্যানেল। আর কুক স্টেট আরেকটি দেখতে পাই, এটা হচ্ছে নর্থ এবং সাউথ যে নিউজিল্যান্ড আছে, নর্থ এবং সাউথ নিউজিল্যান্ডের মাঝখানে আছে কিন্তু কুক স্টেট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। শীর্ষস্থানীয় নিউজ প্রিন্ট উৎপাদনকারী দেশ, সব থেকে নিউজ প্রিন্ট বেশি উৎপাদন কারা করে? এটা হচ্ছে চায়না। অপশান সি অ্যান্সার হবে চায়না। আর সারা বিশ্বে সব থেকে বেশি নিউজ প্রিন্ট উৎপাদন করে থাকে বা পেপার। নেক্সট দেখো, মাত্রাহীন ভৌত রাশি। মাত্রাহীন ভৌত রাশি কোনটাকে বলা হচ্ছে? নির্দিষ্ট মাধ্যাকর্ষণ বা স্পেসিফিক যে গ্র্যাভিটি আছে এটাকে মাত্রাহীন রাশি বলা হয়। তো অপশান এক্ষেত্রে সি হবে, মাত্রাহীন ভৌত রাশি, নির্দিষ্ট মাধ্যাকর্ষণ বা স্পেসিফিক গ্র্যাভিটি। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি সেমিকন্ডাক্টর? অর্ধপরিবাহী কাকে বলা হচ্ছে? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দেখো এখানে আছে সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, সেলেনিয়াম আছে, এবং গ্যালিনিয়াম বা আর্সেনিককেও বর্তমানে সিলিকন হিসাবে কনসিডার করা হচ্ছে। কিন্তু এই তিনটে নামই আমরা পরীক্ষায় সব থেকে বেশি দেখি, সিলিকন, জার্মেনিয়াম এবং সেলেনিয়াম। তাহলে এক্ষেত্রে কোনটা আমাদের সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম। অপশান ডি অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কস্টিক পটাশ। এই কস্টিক পটাশ যেটি আছে, কস্টিক পটাশের এখানে রাসায়নিক নাম আমাদের জানতে চেয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড বা KOH এটাকে আমরা বলছি কস্টিক পটাশ। তাহলে অপশান বি অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আগ্নেয় শিলা পাললিক শিলায় কিভাবে পরিবর্তিত হয়? আগ্নেয় শিলা পাললিক শিলায় বলেছে। আমরা যদি দেখি যে ম্যাগমা বা যে গলিত পদার্থটা পৃথিবীর অভ্যন্তরে আছে সেটা বাইরে বেরিয়ে এসে ভাসে সেটাকে আমরা ম্যাগমা বলছি। ম্যাগমা যখন কুলিং হচ্ছে বা ঠান্ডা হচ্ছে, এটা ইগনিয়াস রক বা পাললিক শিলায় রূপান্তরিত হচ্ছে, এবং পাললিক শিলায় যে মানে আবহবিকার ঘটছে, সেই আবহবিকারের ফলে যে চূর্ণ বিচ্ছন্ন হচ্ছে শিলা, তারপরে সেটা জমে আমরা সেডিমেন্ট হয়ে সেডিমেন্টারি রক বা পাললিক শিলায় রূপান্তর দেখছি। তো এটা কিভাবে হচ্ছে? জীর্ণ পলল পরিবহন, মানে ওই যে পলিটা বা চূর্ণ বিচূর্ণ যে সেটা পরিবহন হয়ে এবং জমা হয়ে বা ডিপোজিশন হয়ে পাললিক শিলায় কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে 29-এর অপশান সি অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি দেখি। নেক্সট দেখো, বর্ণপরিচয় কে লিখেছেন? বর্ণপরিচয় তোমরা সবাই জানো, বর্ণপরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আরেকটি পাই, বর্ণপরিচয় প্রথম পাবলিশ কবে হয়েছিল? প্রথম পাবলিশ হয়েছিল 1855 সালে কিন্তু বর্ণপরিচয় প্রথম পাবলিশ হয়েছিল।
তো আজকের তোমাদের এই যে ক্লাসটার 30টা কোয়েশ্চেন ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার। এরপর আরও পরপর যে ক্লাসগুলো আসতে থাকবে। তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শ্রীধর এডুকেশন যে ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করো, এবং পরের যে ক্লাসগুলো আছে সেখানে খুব দ্রুত তোমরা পেয়ে যাবে এই জায়গায়। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো কোয়ারি থাকলে এখানে যোগাযোগ করতে পারো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে তোমাদের ডেসক্রিপশানে বা বিভিন্ন জায়গায় দেখবে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে, সেটা জয়েন হতে পারো। এখান থেকে তোমরা এই ক্লাসের পিডিএফ বা অন্যান্য ক্লাসের পিডিএফ কিন্তু পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।